নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত। রাজু, এখানে কি করছিস? পাপা, সুরেশ কাকা বলল যে তুই দোকানটা দেখ, আমি এক্ষুনি আসছি। আরে দিবাকর, লজ্জা করে না তোর? আরে ভাই, আমি তো 1 সেকেন্ডের জন্য গেছিলাম। এরপর থেকে আবার যদি এরকম করার চেষ্টা করিস না, দেখে নিস, নিজের যোগ্যতা বলিস না। চল। এই রাজু, শোনে রাখ, এরপর থেকে যদি দোকানের আশেপাশেও দেখি না তোকে, তোর স্কুল বন্ধ, তোর চকলেট ট্রফি বন্ধ, খেলাধুলোও বন্ধ, সব বন্ধ। মা বাবার কাছে বাচ্চার গুরুত্ব কি, এই বিষয়টি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাচ্চাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে যদি অবুঝ আর কম বয়সী হয়। কিছু লোক এমন থাকে যাদের সঙ্গে মা বাবা তাদের বাচ্চাদের মিশতে দিতে চায় না। বাচ্চাদের এই কথাটা বোঝানো সহজ হয় না, আর ওই লোকেদেরও এই বিষয়টি বোঝানো বেশ কঠিন হয় যে আপনারা বাচ্চাদের থেকে দূরে থাকুন। এরকম মানুষদের ভেতরের রাগ একটা প্রতিশোধ স্পৃহা তৈরি করে দেয়। এটা আভাস দেয় অপরাধ হতে চলেছে। মে 2011, নিউ দিল্লি। আরে কি রে মোহন, তোর এই সবজিগুলো তো কালকের খবরের মতো বাসি। আরে কি করব চাচা, পাড়ায় ঢুকতে সমস্ত টাটকা সবজি বিক্রি হয়ে গেল। বিকেলে আজমির শরীফের মিছিল আছে না, তাই লোকেরা বিকেলের কেনাকাটাও করে নিয়েছে। তাহলে তুই কি বিকেলে টাটকা সবজি নিয়ে আসবি না? যদি আসতেও চাই তো পুলিশ আসতে দেবে না, আর অত ভিড়ের মধ্যে কোথায় আমি আর কোথায় আমার এই কপি টমেটো। হ্যাঁ, এটা নি। শেখ চাচা, আজ বিকেলে আমাকে মিছিল দেখাতে নিয়ে যাবে? মিছিল দেখতে? না বাবা, মিছিলে খুব ভিড় হবে। যদি হাত ছেড়ে যায় তাহলে খুব বিপদ হয়ে যাবে। আর তোর আব্বাও না পছন্দ করেন না যে আমাদের সাথে কোথাও ঘুরতে যাস। বাবা, তুই এক কাজ কর না, তোর বাড়ির জানলা দিয়ে মিছিলটা দেখিস, ঠিক আছে? মোহন কাকা, তুমি কি আমাকে মিছিল দেখতে নিয়ে যাবে? কাকারে, তোর বাবা না খুব রাগ করে। তুই তোর বাবাকেই বল না তোকে মিছিল দেখাতে নিয়ে যাবে। পাপা, আমি মিছিল দেখবো। শোনা, আমার কাজ আছে, বাড়ি যা। তোমার তো সব সময় কাজ থাকে, আমাকে কোথাও নিয়ে যাও না, আর অন্য কেউ নিয়ে গেলে আমার উপর রেগে যাও। শোনা, এসব আমি তোর ভালোর জন্য করি। এবার তুই বাড়ি যা, আর মাকে বল মিছিল দেখাতে। সবার কাজ আছে, কারোর সময় নেই মিছিল দেখাবার। আমি একাই চলে যাব মিছিল দেখতে। বাবা খুব রাগ করবে আশিস। কিন্তু পাপা এত রাগ করে কেন? শেখ চাচার সাথে কথা বললে রাগ, মোহন কাকার সাথে যদি খেলি তাহলেও রাগ, আর যদি লালন দাদার দোকানে যাই তখনও রাগ। এইভাবে তো আমি কিছুই করতে পারি না। বাড়িতে থাক আর স্কুলের কাজ কর। না, আমি যাব না। আমি যাব মিছিল দেখতে। না বললাম তো। আমি যাব মিছিল দেখতে। আশিস, আশিস। কপি, বেগুন, টমেটো, পালং, কুমড়ো, সবজি নেবে, সবজি। খাজা মেরে খাজা, দিল মে সমঝা, শাহু কা শাহু, আলী কা দুলারা, খাজা মেরে খাজা, আরে এত তাড়াতাড়ি? হ্যাঁ, মিছিল বেরিয়েছে তো, খুব ভিড়। কবিতা, আশিসকে দেখছি না, কোথায় ও? বাইরে কোথাও খেলছে। ও খুব জেদ করছিল, মিছিল দেখতে যাব, মিছিল দেখতে যাব। আমি বারণ করে দিয়েছি। ভালো করেছো তুমি, যাও ওকে ভিতরে নিয়ে এসো। ঠিক আছে।
এই যে শুনছো, হ্যাঁ ওকে বাইরে কোথাও দেখছি না তো। ও আবার মিছিল দেখতে চলে যায়নি তো? ভয় দেখাচ্ছিল যে একাই চলে যাব। তুমি ওকে বাইরে যেতে দিলে কেন? তুমিও না। তুমি কোথায় যাচ্ছ? আরে ওকে আনতে। ख्वाजा मेरे ख्वाजा दिल ने समझा আশিস, 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 আশিস। না গো, আসিনি। কোথায় গেল আমার ছেলেটা? চুপ করো। ওকে কেন একা যেতে দিলে? এখন ওকে পাওয়া যাচ্ছে না। এইসব তোমার জন্য হয়েছে। হ্যাঁ, তোমার জন্য। আরে ভাই, আমি তো তোমাকে বলছি আমি বাচ্চাটাকে দেখিনি। কিন্তু চাচা, ও মিছিল দেখতে এসেছিল। খোদা কসম, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, সকালেও বলছিল বটে আমাকে মিছিল দেখানোর জন্য, কিন্তু আমি ওকে মানা করে দিয়েছিলাম। হে ভগবান, কোথায় গেল ও? আরে মোহন, মোহন, আমার আশিসকে কোথাও দেখেছিস? না। হ্যাঁ, সকালে দেখা হয়েছিল, মিছিল দেখাতে বলছিল। আমি তোকে বলতে বললাম। ওকে মিছিলে দেখেছিলিস? না, আমার তো মনে নেই। কেন, ও বাড়িতে ফেরেনি? আরে ও বাড়ি ফিরে এলে কি আমি তোকে জিজ্ঞেস করতাম? চিন্তা করিস না, চল একসাথে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, চলো হ্যাঁ, চলো। চল চলো চল। কবিতা। আশিসের বাবা মা আর সারা পাড়ার লোক সারা রাত ধরে আশিসকে খুঁজতে থাকলো, কিন্তু 8 বছরের আশিসকে খুঁজে পাওয়া গেল না। আজমির শরীফের মিছিল দেখার জন্য বায়না করছিল। আমি বারণ করেছিলাম, আমি বলেছিলাম মিছিল দেখতে হবে না। শান্ত হন জগদীশ, এমন অস্থির হলে কিছু হবে না। নরেশ। ইয়েস স্যার। মিছিলের পথে যত পুলিশ স্টেশন পড়বে সবাইকে বাচ্চাটার ছবি পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আজমির পর্যন্ত? না স্যার, আমার ছেলে তেমন না। আমাকে না বলেও পাড়ার বাইরেও যায় না। জগদীশ, হতে পারে এটা অন্য কারোর ইচ্ছায় হয়েছে। কেউ আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। হারিয়েও তো যেতে পারে। দেখুন, প্রায়শই বাচ্চারা নিরুদ্দেশ হয়, কখনো কখনো ফিরে আসে, কখনো কখনো আমরা তাকে খুঁজে আনি। আপনার বাড়ি যান, কাল সকালের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়া উচিত। আমি সবসময় এটারই ভয় করতাম। সব সময় ছেলেটা একটাও কথা শোনে না, যাই বলি সব সময় উল্টো করে। আর তুমি তুমি তো আছোই ওকে প্রশ্রয় দিতে। আমি আমি কখন প্রশ্রয় দিলাম গো? আমি তো সব সময় ওকে বলতাম, বাবাকে জিজ্ঞেস কর, ওনার কথা শোন, জেদ করিস না। কিন্তু তুমি আমাকে পকেটে 1 টাকাও নেই। কোথায় যাবে, কি খাবে, কে জানে কোথায় আছে, কার সাথে আছে, কেমন আছে। স্যার, এখান থেকে আজমির পর্যন্ত সমস্ত পুলিশ স্টেশনে বাচ্চাটার ছবি ফ্যাক্স করে দিয়েছি, আর মিছিলও দিল্লি থেকে বেরিয়ে গেছে। এখন মিছিলটা কোথায়? নিজামউদ্দিন, ওখানকার ইন্সপেক্টর সাহেবকে খবর দিয়ে দিয়েছি। বাচ্চাটা তো এত দূর একা যেতে পারবে না। যদি চেনাশোনা কারোর সঙ্গে থাকে তাহলে চুপ করে থাকবে, না হলে কাঁদবে, খুব কাঁদবে আর চিৎকার করবে। যদি এটা ও করে তাহলে লোকের নজরে নিশ্চয়ই পড়বে। এক্স্যাক্টলি। স্যার, আমার আর আমার মিসেসের মোবাইল নাম্বার, বাড়ির নম্বর, বাড়ির ঠিকানা সব ওর মনে আছে। যদি কোথাও হারিয়ে যায় নিজে কল করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবে। যদি ও নিজে কল করতে পারে, তাও কল না করে থাকে, তাহলে হয়তো কোনো কারণে রেগে চলে গেছে বোধহয়। হ্যাঁ, আমাদের আশিস একটু রাগী বটে, কিন্তু আমাদের ছেড়ে ও এভাবে এমনি কোথাও যাবে না। মিছিল নিজামউদ্দিন পৌঁছে গেছে। আপনাদের ছেলে আশিস একা একা তো অত দূর যেতে পারবে না। আমার সর্বদা এটাই ভয় ছিল যে একদিন আমার আশিসের সাথে এমন কিছুই হবে, আর আজ সেটা হয়ে গেল। স্যার, মিছিল জয়পুর অবধি পৌঁছে গেছে, কিন্তু এখনো বাচ্চাটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। জানি না কোথায় হারিয়ে গেল বাচ্চাটা। বাচ্চাটা কোথাও হারায়নি, কারণ মানবিকতা বোধ হারিয়ে গেছে। জগদীশবাবু কবে আসবেন? এই শেরওয়ানি সেলাই না হলে আমার বিয়ে আটকে যাবে। ভাই, জগদীশ দাস আসবে না, ও ছেলে হারিয়ে গেছে। কি? 3 দিন পর বিয়ে আমার? ভাই, খুব তাড়া থাকলে শেরওয়ানি অন্য কোথাও বানিয়ে নাও।
চাচা সারা রাত বাচ্চাটাকে খুঁজলাম জানেন, কোথাও পেলাম না। জানি আমি, জগদীশ আমার কাছেও এসেছিল। আরে ভাই, বাচ্চারা সব স্প্রিং এর মতো হয়, যত চাপবে তত জোরে লাফাবে। বাচ্চাটাকে কয়দি মনে করছিল, এখানে যেও না, ওখানে খেলো না। আরে সবকিছু তো একটা সীমা থাকে। এই লালন, তুই কি বুঝবি রে? যাদের বাচ্চা থাকে তারাই বুঝতে পারে যে বাচ্চাদের নিয়ে কত দুশ্চিন্তা হয়। হ্যাঁ ভাই, তোমরা বাচ্চার বাপ, সারা জীবন ভয় পেতে থাকো। আমরা সন্তানহীনরা এসব কি বুঝবো? আমরা তো বাচ্চাদের শত্রু। স্যার, কারোর সঙ্গে বন্ধুত্ব করারই সময় নেই, তাহলে শত্রুতা কি করে করব? তোমার কারোর সঙ্গে শত্রুতা নেই, কিন্তু কারোর তোমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। স্যার, আপনি এই শত্রুতার কথা কেন বলছেন স্যার? সেই কারণেই যেটা তুমি মনে মনে ভাবছো। আমার মনে হচ্ছে তোমার ছেলেকে কেউ ইচ্ছা করে নির্দেশ করেছে। মুক্তিপণের জন্য করেছে, না শত্রুতা করে, নাকি বাচ্চাটাকে ব্যবহার করার জন্য, শুধু সেটাই দেখতে হবে। ব্যবহার? ব্যবহার মানে আমরা ভিখারিদের গ্যাংয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। কি বলবো জানাব, এমনিতে জগদীশ খুব ভালো লোক, কিন্তু নিজের বেটার ব্যাপারে একটু অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে কেউ ওর ছেলের সাথে 1 মিনিট কথা বললে ওর মাথা গরম হয়ে যায়, সাথে সাথে বাচ্চাকে সরিয়ে নেবে, আর যে কথা বলবে তাকে যা তা বলবে। নিজের বেটার থেকে দূরে থাকার জন্য ধমকি দেয়। আপনি বুঝতে পারছেন তো জানাব? দেখুন সাহেব, এই পাড়ায় তো অপহরণ হতেই পারে না সাহেব। কেন? কারণ সাহেব, এখানে কাউকে লুকোনো তো দূরের কথা, নিজের লুকোনোই মুশকিল। জগদীশ তোমাকে ভালো মন্দ শুনিয়েছিল যখন তুমি ওর ছেলে আশিসকে নিজের দোকানে বসিয়েছিলে। আপনি আমাকে সন্দেহ করছেন না তো সাহেব? দেখুন সাহেব, আমার নিজের সন্তান নেই, তাই অন্যের বাচ্চাদের নিয়ে মেতে থাকি। জগদীশ শুধু আমাকে না সাহেব, ও তো গোটা পাড়াকেই ভালো মন্দ বলে। আমার কথা ছাড়ুন, ওর ওই ভালো বন্ধু, ওই মোহন সবজিওয়ালা, তাকেও তো একদিন চাতা বলেছিল। সবজি নেবে, সবজি, টাটকা টাটকা সবজি। সবজি নেবে, সবজি, টাটকা টাটকা সবজি। এই সবজি নেবে, সবজি, টাটকা টাটকা সবজি। টাটকা টাটকা সবজি নেবে, জি, টাটকা টাটকা সবজি। আশিস, কি হচ্ছে এটা? আরে বাবা, সবজি বেচছি, একদম টাটকা টাটকা সবজি। আর এই যে কপিটা খুব টাটকা, এটা খেতে খুব ভালো লাগবে। মার খাবি? আবার যদি এমন করিস না, সত্যিই তুই মার খাবি। আরে ও বাবা আশিস, আমার ঠেলা নিয়ে বাবা তুই কোথায় পালাচ্ছিস বলতো? আরে মোহন, কি রে, একে তো আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস, আবার তুই ওকেই দোষ দিচ্ছিস। আরে আমি একটু হালকা হতে গেছিলাম, সেই ফাঁকে তোর ছেলে আমার ঠেলা নিয়ে পালিয়ে গেল, আর উল্টে তুই আমার উপরই গরম নিচ্ছিস। দেখ মোহন, আমার মাথা গরম করাস না। আমাকে কি ছাগল ভেবেছিস? আমার কি বুদ্ধি নেই? না আমার চোখ নেই যে আমি দেখতে পাচ্ছি না তুই আমার ছোট ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস? আরে ভাই জগদীশ, বাচ্চাটা এটা খেলা ভাবছে, মজা করছে, এত মাথা গরম করছো কেন? আগে একটা বাচ্চার জন্ম দে, তারপর কথা বলিস। ততক্ষণ এইভাবেই বসে চুন লাগিয়ে যা। চল আশিস, আরে চল চল। আরে এর কি হয়েছে বলতো ভাই? যখন দেখো তখন ছেলেটাকে নিয়ে একেবারে পাগলের মতো করে। পাগল তো আমরা মোহন, যে ওর এই ফালতু কথাগুলো শুনি। ব্যবসা ভালো চলছে তো, ওর শেরওয়ানির খুব ডিমান্ড আজকাল, তাই তো এত বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কি বলবো সাহেব, জগদীশ আগে এখানেই বসতো, এক কোণে মেশিন নিয়ে বসে থাকতো, মেয়েদের টুকটাক জামা কাপড় সেলাই করতো। কিন্তু পুরো 8 বছর পর সাহেব ছেলে হলো আশিস, আর তারপরই দীপাবলি। দীপাবলি মানে? লক্ষ্মী দেবীর দর্শন সাহেব। ছেলে হতেই ওই জগদীশের ভাগ্য খুলে গেল সাহেব, শেরওয়ানির মাস্টার হয়ে গেল, দোকান হুড়মুড় করে বেড়ে গেল। সেটা তো আনন্দের ব্যাপার। একদম সাহেব, কিন্তু সবার জন্য না। কিছু লোক তো এই পাড়ায় আছে যারা ওর উন্নতি দেখে হিংসে করে। না সাহেব, কারো ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। ওই জগদীশ না নাক উঁচু করে ঘুরে বেড়াতে লাগলো। ওর বন্ধু মোহন সবজিওয়ালা, সে কেমন লোক? মোহন সবজিওয়ালা খুব পরিশ্রমী লোক সাহেব, বিহার থেকে এই কয়েক বছর আগে এসেছিল, তখন যোগ করতেও পারতো না। আজকাল সবজি বেচে নিজেরা নিজের বাচ্চাদের পেট ভরাচ্ছে। আমার বাচ্চাদের জগদীশ নোংরা আর খারাপ বাচ্চা ভাবে সাহেব, আর আশিসকে তো আমার বাচ্চাদের সাথে খেলতেও দেয় না। কেন? আমি তো শুনেছি আগে তোমাদের বন্ধুত্ব ছিল, বাচ্চারাও একসঙ্গে খেলাধুলা করতো। কথায় বলে না সাহেব, টাকা কথা বলে, আর কখনো কখনো একটু বেশি বলে। যখন থেকে জগদীশের উন্নতি শুরু হলো, তখনই নিজের ছেলেকে নিয়ে আমাদের থেকে দূরে সরে গেল। আর ছেলেটাকে যখন ইংরেজি স্কুলে ভর্তি করলো, তখন থেকে নিজেকে একেবারে লাট সাহেব মনে করলো। আমি কারোর উপরে কেন রোয়াব ঝাড়বো? আপনি বলুন স্যার, নিজের ছেলের ব্যাপারে ভালো ভাবা, তাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো কি খারাপ? মোটেই না, কিন্তু লোকের যখন হিংসা হয় তখন অন্যায় করে ফেলে। তোমার গত 3-4 বছরে উন্নতি হয়েছে, পাড়ার লোকের তো হিংসা হবেই। হিংসা তো সবাই করে, সামনে বাবা আর পিছনে পিছনে হায় হায়।
স্যার, এই পাড়ার লোকদের যত সোজা মনে হয় না ততটা নয়। তুমিও তো এই পাড়ায় জন্মেছো, এখানে বড় হয়েছো, নিশ্চিতভাবে এখানে কেউ না কেউ আছে যে শুধু তোমাকে হিংসেই করে না, তোমার টাকাগুলো কাটতে চায়। সে এখনো মুক্তিপণ চাইলো না কেন? কথাটা তো ঠিক। আশিস নিরুদ্দেশ হয়েছে 3 দিন কেটে গেছে, কিন্তু এতদিনেও মুক্তিপণের কোনো দাবি আসেনি। এখনো কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না যে এটা মিসিং কেস ছিল না কিডন্যাপিং এর। আরও 4 দিন কেটে গেল। এখন আশিস নিরুদ্দেশ হওয়ার 1 সপ্তাহ কেটে গেছে। অবশেষে একটা সংকেত মিলল, একটা চিঠি এলো। আরে আসছি রে ভাই। দাও চাচা। হ্যাঁ দাও। চাচা, ওই বাচ্চাটাকে পাওয়া গেল? কোথায় পাওয়া গেল? গোটা পাড়া একেবারে মায়ুস হয়ে আছে। কে জানে কোথায় চলে গেছে বাচ্চাটা। আরে রাজু, এটা কি তোর নাকি? চাচা, এটা আমার না, এটা আগে থেকেই এখানে পড়েছিল। হ্যাঁ, জগদীশের বাচ্চা নিজের ছেলে আশিসকে জ্যান্ত দেখতে চাইলে নিজের পকেট থেকে 5 লাখ খসা। সিগন্যালের পাশে যে বাগানটা আছে, বিকেল 4টে সেখানে পৌঁছে যেও। গেটের সামনে যে সিমেন্টের বেঞ্চ আছে সেখানে টাকা নিয়ে চলে আসবে, আমি এসে নিয়ে নেব। পুলিশ নিয়ে এলে পরের খামে আশিসের আঙুল পাঠাবো। এসব কি হচ্ছে গো? আমার ছেলে। এই খামটা আপনি আজ সকালে পেয়েছেন? হ্যাঁ জনাব, যখন দুধ নেবার জন্য দরজা খুললাম এটা নিচে পড়েছিল। আপনার দরজায় কেন, জগদীশের নয় কেন? আল্লাহর কসম, আমি কিচ্ছু জানি না। মানে লোকটা জানে তোমার কাছে কত টাকা আছে? যা আছে সব দিয়ে দেব। স্যার, স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান স্যার। খবর নিয়েছি স্যার। দুধওয়ালা তো এই চিঠি লিখতেই পারবে না, কারণ ও নিরক্ষর। আর শেখ চাচা, তার তো হাত কাঁপে। হ্যাঁ, ওর লেখা অন্য স্যার। তার মানে হলো হয় পাড়ার কেউ মজা করছে, না হলে কিডন্যাপার আমাদের চিনে ফেলেছিল আর আমাদের ভয় পেয়েছিল, তাই মুক্তিপণ নিতে আসেনি। স্যার, আমার খুব ভয় করছে। ধৈর্য ধরো জগদীশ, কিন্তু আমাদের মাথা খাটাতে হবে। বাচ্চা নির্দেশ হওয়ার 1 সপ্তাহ পরে মুক্তিপণ দাবি করেছে। সাধারণত এমন হয় না। কিডন্যাপিং এর 1 বা খুব বেশি হলে 2 দিনের মধ্যে চিঠি বা টেলিফোন চলে আসে। স্যার, এটাও হতে পারে যে লোকটার পদ্ধতি আলাদা, অথবা এটাও হতে পারে যে এর উদ্দেশ্যটা অন্য। পাপা, আমি মিছিল দেখব। যদি আমি মিছিল দেখতে নিয়ে যেতাম। সব সময় কি কঠোর ব্যবহার করতে তুমি ভুলের মতো বাচ্চাটার সাথে। আমি যাই করেছি শুধু ওর ভালোর জন্য করেছি। ভালো করেছো তো? কে জানে আমার আশিসের সাথে কেমন ব্যবহার করছে, কি কি করছে ওর সঙ্গে।
7 দিন ধরে একটা 8 বছরের বাচ্চা চুপ করে থাকা সামান্য ব্যাপার না, বিশাল খটকার ব্যাপার। কিন্তু স্যার মনে হচ্ছে বাচ্চাটা ওই কিডন্যাপারকে খুব ভালো মতোই চেনে। যতটা আমরা বাচ্চাটার কথা জানি ও এতটা বোকা নয়। এতদিন কোনোভাবে নিজের ইচ্ছাতে হলেও ও কিন্তু চুপ করে বসে থাকবে না। স্যার এই বাচ্চাটাকে চিরকালের মতো কেউ চুপ করিয়ে দেয়নি তো? এটা পসিবল নরেশ। হিংসা হচ্ছে শয়তানের দুধ, লোকেদের দিয়ে কত কিছুই করায়। কি মনে হয় স্যার, বাচ্চাটাকে কে মারতে পারে? সেই যে জগদীশকে না কুঁচু ভাবে আর ওর ওপর সব থেকে বেশি খেপে আছে। 24শে জুন 2011, 8 বছরের আশিসের কেসে কোনো প্রোগ্রেস হয়নি। শুধু ওই মুক্তিপণের চিঠি ছাড়া না কোনো সূত্র, না কোনো প্রমাণ। নিউ দিল্লি আর তার আশপাশের এলাকায় প্রায় কিডন্যাপিংয়ের কেস হয়ে থাকে, আর এর মধ্যে অনেক কেসের রিপোর্টই হয় না। বেশিরভাগ সময় রিপোর্ট করার পরেও অপহৃত ব্যক্তি আর কখনোই ফিরে আসে না, মুক্তিপণও চাওয়া হয় না। মনে করা হচ্ছিল যে এই কেসটাও ওই কেসগুলোর মতোই একটা। এই কেসের ফাইল ক্লোজ হতে যাচ্ছিল। ওস্তাদ, খাবার খেতে যাবে না? হ্যাঁ, তুই খেয়ে আয়, আমি পরে খেয়ে নেব। আজ তো এই খামের মধ্যে তোর আশিসের আঙুল থাকার কথা ছিল, কিন্তু আমি এত নির্দয় নই। বাচ্চাকে কষ্ট দিয়ে মেরে কি লাভ? পরের বার সোজা মাথা কেটে মিষ্টির বাক্সে করে পাঠিয়ে দেব। কি? কান্নাকাটি বন্ধ কর আর মন দিয়ে শোন। মেহের আলীর রিক্সা স্ট্যান্ডে সকাল 6:30টায় 5 লাখ পৌঁছে দিবি। আর এইবার তুই আসবি না, সবজিওয়ালা মোহনের হাতে পাঠিয়ে দিবি। এটাই লাস্ট চান্স। এটা এটা কি? না, পুলিশ না। যদি ওরা টাকা নেবার পরেও আমাদের আশিসকে ফেরত না দেয় তখন? তাহলে আমাদের কপাল খারাপ। কিন্তু যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে আমরা আমাদের আশিসের খুনি হব, আমরা নিজেরা। না না, আমি এসব কাজ পারবো না। দেখ মোহন, আজ পর্যন্ত আমি যা ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা কর। আজ পর্যন্ত আমি যা কিছু উল্টোপাল্টা বলেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দে ভাই আমার। ক্ষমা টমার তো কোনো ব্যাপারই নয় এটা। আমার এটা চক্রান্ত বলে মনে হচ্ছে, আর আমি এতে ফেসে যাব। শোন মোহন, এরকম কাপুরুষ হোস না। কাল তোর বাচ্চারাও চুরি হতে পারে। আমি কি বড় লোক নাকি? আমাদের বন্ধু তো বড় লোক, আর টাকা তো ও দিচ্ছে। হ্যাঁ, তুই শুধু গিয়ে দিয়ে দিবি, ব্যাস। বন্ধুর জন্য এটা করতে পারবি না? টাকা নিয়ে বাচ্চাটাকে ফেরত না দিলে? তাহলে পরে ফেরত দেবে। আরে টাকা পেলে ওরা আর বাচ্চাটাকে রেখে কি করবে? তুই এত বেশি কেন ভাবছিস ভাই? এখন আমরা যা বলছি সেটা করে দে। বাচ্চাটার প্রাণ এখন তোরই হাতে। অবশেষে সবজিওয়ালা মোহন মুক্তিপণ নিয়ে যেতে রাজি হলো। জগদীশ পুলিশকে কিছুই বলেনি, কিন্তু পুলিশ তো পুলিশই, ওরা এই ষড়যন্ত্রটা বুঝে গিয়েছিল। স্যার খোঁচো জানতে পারেনি চিঠিতে কি লেখা ছিল। ও শুধু এটা জানতে পেরেছে যে মোহন কাল টাকা নিয়ে মেহের আলী সিগনালে যাবে, রিক্সা স্ট্যান্ডে ডেলিভারি হবে। তার মানে পাকা চাল দিয়েছে, কেউ জগদীশকে খেলাচ্ছে। একদম স্যার, পাড়ার কোনো বিশেষ লোককে টাকা নিয়ে ডেকেছে। তার মানে এটাই যে এই খেলাটা খেলছে সে পাড়ারই কোনো লোক। ভাই জগদীশ, খুব ভয় করছে আমার। ভয় পাস না, আমি তোর এই উপকার সারা জীবন মনে রাখবো। चल रे मेरी राम प्यारी, मैं भी कवारा और तू भी कवारी।
দাদা স্টেশন যাবেন? আপনি প্রথম প্যাসেঞ্জার, চাঁদে যেতে বললেও না বলবো না। বসুন। মোহন বাবু, চাঁদে একাই যেতে চান? আমাদেরও না হয় একটু চাঁদের আলো দাও। কি ব্যাপার স্যার, কি হয়েছে? আমাদের না বলে একে টাকা দিয়ে পাঠাচ্ছিলে? কত বোকা তুমি। ভাগ্য ভালো আমাদের খোঁজোর সময় খবর দিয়েছিল। তোমার মাথায় এটা এলো না যে এই মোহন ওর বউ বাচ্চাদের আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছে? মোহন? ইন্সপেক্টর সাহেব কি বলছেন? এ তো পুরো প্ল্যান করেছিল। যখন আমরা একে ধরলাম ও তোমার পুরো 5 লাখ টাকা নিয়ে পালাচ্ছিল। এবার ও নিজের মুখে বলবে এ কি করেছে তোমার ছেলে আশিসের সঙ্গে। আশিস, কতবার বলেছি যে এই বাচ্চাগুলোর সাথে খেলবি না, বুঝতে পারছিস না? হ্যাঁ, আমার বাচ্চাদের সাথে খেললে কি ক্ষতি হবে? তোর বাচ্চারা খারাপ না, কিন্তু আমি চাই না যে আমার আশিস বড় হয়ে সবজি বিক্রি করুক। তুই এটা কি করে জানলি যে আমার বাচ্চারা বড় হয়ে এই কাজই করবে? মনে রাখিস জগদীশ, কাল আমার বাচ্চারা অফিসার হতে পারে, আর তোর অবস্থা আমার থেকেও খারাপ হতে পারে। এত অহংকার করিস না। দেখ, আমি তোর সঙ্গে তর্ক করতে চাইছি না। তোর বাচ্চারা আমার আশিসের থেকে দূরে থাকবে, ব্যাস। আমার থেকেও? হ্যাঁ হ্যাঁ, তোর থেকেও। ভুলে যাস না, যখন এর চোট লেগেছিল আমি একে হাসপাতালে নিয়ে গেছিলাম। তুই উপকারের খোঁটা দিচ্ছিস। নে, এটা রাখ আর উপকারকে ভুলে যা। ওর না খুব অহংকার হয়ে গেছিল সাহেব। এর বাপ এর নামে সামান্য জমি রেখে গেছিল বলে ও রাতারাতি সেট হয়ে গেছিল, আর বন্ধুদের পোকামাকড় ভাবতে শুরু করেছিল। কিন্তু আমার ছেলে, এতে ওর কি দোষ? বাচ্চার কোনো দোষ ছিল না। আমি তো তোর অহংকার ভাঙতে চাইছিলাম, তোর নিজের ছেলের উপর আর তোর টাকার উপর খুব অহংকার ছিল, তাই না? ওই দুটোই আমি তোর থেকে কেড়ে নিতে চেয়েছিলাম। বাচ্চাটা কোথায়? মোহন, আমি তোর সামনে হাত জোড় করছি তোর সামনে। ভিক্ষা চাইছি আমি মোহন দাদা, তুমি সব টাকা নিয়ে নাও দাদা। হ্যাঁ, সব টাকা নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাটাকে আমায় ফিরিয়ে দাও। আশিস বাবা, মিছিল দেখতে যাবে? সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? কিন্তু পাপা রাগ করবে। তোমার বাবাই তো আমায় বললো যে খুব জেদ করছে, তুই একটু মিছিল দেখিয়ে নিয়ে আয়। যাবে তো বলো? যাবো, নিশ্চয়ই যাবো মোহন কাকা। চলো। এবার ওখানে যাব, ওখান থেকে মিছিলটা খুব ভালো দেখা যাবে, ঠিক আছে? মিছিলের কাছে কখন পৌঁছবো কাকা? এই তো ব্যাস পৌঁছে গেছি। লাশ জঙ্গলে পড়ে আছে। আশিস! আশিস! স্যার, যন্ত্রটা বিশ্রীভাবে লাশটাকে। আই আন্ডারস্ট্যান্ড।
আমার উপরে রাগ ছিল তো আমাকেই মেরে ফেলতি, আমার বাচ্চাটাকে কেন মারলি রে? আমি শেষ হয়ে গেলাম। তুমি কি আমাকে মিছিল দেখতে নিয়ে যাবে? মোহনের বাড়তে থাকা রাগ অপরাধের আভাস ছিল, যেটা জগদীশ শুনতে তো পেয়েছিল, কিন্তু তাতে ভুল প্রতিক্রিয়া দেখিয়েছিল। ক্ষমা চাওয়ার পরিবর্তে সে মোহনের উপর আরো মেজাজ দেখাতে লাগলো। মোহন যা করেছে তার কোনো জাস্টিফিকেশন নেই। এই জঘন্য অপরাধের জন্য ওর কঠোরতম শাস্তি হবে। কিন্তু সব থেকে বড় শাস্তি তো কবিতা আর জগদীশ পেল, নিজেদের একমাত্র 8 বছরের ছেলেকে হারানোর শোক। আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।